হ্যালো এভরিওয়ান, আমি সাদমান সাদিক। বর্তমানে বুটেক্সে ভর্তি আছি। তো আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে স্থিতিবিদ্যা চ্যাপ্টারের বলের ভ্রামকের একটা টপিক আছে, যেটাকে আমরা মোমেন্ট অফ ফোর্স বা মোমেন্ট হিসেবে উল্লেখ করতে পারি। তো আমরা এই টপিকটা সাধারণত এইচএসসিতে খুব একটা ভালোভাবে না দেখলেও, অর্থাৎ এইচএসসিতে এই ধরনের ম্যাথগুলো খুব একটা বেশি আসে না বা আসেই না বলতে গেলে। তো আমরা যখন অ্যাডমিশনে যাব, তো তখন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এই একই টাইপের ম্যাথ ঘুরে ফিরে আসতে দেখা গেছে। এবং এই জিনিসটা খুবই সহজ, একবার ধরতে পারলে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে খুব বেশি 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 আসে, তো এই ম্যাথগুলো তোমরা সহজেই করতে পারবে। তো দেরি না করে আসো, চলো শুরু করা যাক। তো বলের ভ্রামক জিনিসটা কি? তো মোমেন্ট অফ ফোর্স বা মোমেন্ট সম্পর্কে তোমরা ইতিমধ্যে হয়তো বা বিভিন্ন মানুষের কাছে শুনতে পারবা, যাদের ক্লাস তুমি আগে করেছো। কিন্তু মোমেন্ট সম্পর্কে ক্লিয়ারলি ধারণা না থাকলে অ্যাডমিশনে যেই মোমেন্ট রিলেটেড ম্যাথগুলো আসে, সেগুলো করতে গিয়ে তুমি সমস্যার সম্মুখীন হতে পারো। তো মোমেন্ট জিনিসটা হচ্ছে কোনো একটা ব্যবস্থা বা কোনো একটা সিস্টেমকে কত সহজে আমরা কোনো একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে ঘোরাতে পারি। এখন এই মোমেন্ট জিনিসটাই আমাদের নির্দেশ করে যে আমরা কত সহজে ওই সিস্টেমটাকে ওই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে ঘোরাতে পারি। ধরা যাক একটা ফিক্সড পয়েন্ট যদি আমরা ধরি এটা, তো এটাকে যদি আমরা ও বিন্দু হিসেবে কল্পনা করি, তাহলে এখানে আমরা যদি এটাকে একটা দরজার সাথে তুলনা করি, আমরা জানি দরজার হাতলের আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে দরজাটা একটা ফিক্সড যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাপেক্ষে ঘুরে যায়, এবং এই কারণেই দরজা খুলে বা দরজা আমরা লাগাই। তো এখন এটাকে যদি আমরা দরজার পাল্লা হিসেবে চিন্তা করতে পারি, তাহলে আমরা যদি এই বরাবর একটা বল প্রয়োগ করি, ধরা যাক এই বলটাকে নাম দিলাম আমরা এফ বল। তো এই এফ বল আর এই যে ফিক্সড বিন্দু, এই ফিক্সড বিন্দুর সাপেক্ষেই এই দরজা বা দরজা সদৃশ আমরা যেই চিত্রটা আঁকিয়েছি, বা যে কোনো ব্যবস্থা হতে পারে, একটা তক্তা হতে পারে, একটা রড হতে পারে। তো আমরা এই ফিক্সড বিন্দু অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে আমরা এখানে যে এই বল রেখা, এখানে যে বলরেখা আমরা আঁকিয়েছি, তো এই বলরেখাটা এই ফিক্সড বিন্দু হতে কতটুকু দূরত্বে আছে, এখানে আমরা লম্ব দূরত্ব হিসাব করব। তো আমরা এখানে সূত্র দেখতে পাচ্ছি, বলের ভ্রামকের সূত্র হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বলতে বোঝায় এই বলের ক্রিয়া রেখা এবং এই যে আমরা ফিক্সড বিন্দুটা নির্ণয় করেছি, বা আমরা যেই বিন্দুটাকে ফিক্স হিসেবে ধরব, তো ওই বিন্দুর সাপেক্ষে যেই বলের ক্রিয়া রেখাটার লম্ব দূরত্ব থাকে, এখানে এই দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। সেই লম্ব দূরত্বকে আমরা বলের সাথে গুণ করলে যে মানটা পাবো, সেটাই হচ্ছে বলের ভ্রামক। এখন বলের ভ্রামকের ক্ষেত্রে আমরা পুরো সিস্টেমটা কোন দিকে ঘোরাচ্ছি, এটার উপর নির্ভর করে এই বলের ভ্রামকের চিহ্নগুলো নির্ধারণ করা হয়। যেমন আমি যদি এই সিস্টেমটাকে এই দিকে ঘোরানোর চেষ্টা করি, তাহলে এই জিনিসটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে, তখন বলের ভ্রামকের ক্ষেত্রে এখানে চিহ্ন যদি আমি নির্ণয় করি, তখন এই চিহ্নটা হবে পজিটিভ। আবার যখন আমরা এই সিস্টেমটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, তখন এই বলের ভ্রামকের মান সেমই থাকবে, কিন্তু এর চিহ্নটা হবে নেগেটিভ। অর্থাৎ আমি যদি এই সিস্টেমটাকে আবার আঁকাই, এবং এই বলটা যখন আমি এই দিকে প্রয়োগ করব, তখন কিন্তু ঘূর্ণন এই দিকে সৃষ্টি হবে। এখানে যদি বলের মানটা লিখি এফ এবং ফিক্স পয়েন্ট, তো এখন এই বলটা এই দিকে কাজ করছে, তো এখন আমরা ঘোরানোর চেষ্টা করছি এই দিকে। তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যেটা সেই দিককে নির্দেশ করে, অর্থাৎ ক্লকওয়াইজ। তো এখানে আমরা যদি লিখি অ্যান্টি ক্লকওয়াইজ, হলে পজিটিভ চিহ্ন হবে। আর যদি ক্লকওয়াইজ লিখি,
নেগেটিভ চিহ্ন আমরা বসাবো বলের মানের ক্ষেত্রে। তো বলের মানের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র কোন দিকে ঘোরাচ্ছি সেটার উপর নির্ভর করে বলের ভ্রামকের ক্ষেত্রে আমরা চিহ্ন নির্ধারণ করব। এবং আরেকটা বিষয় আছে, আমরা এখানে ফিক্সড বিন্দু যেটাকে ধরেছিলাম, এই যে সিস্টেমটা আমরা এখানে আঁকিয়েছি, তো এই সিস্টেমের এই ফিক্সড বিন্দু যদি ও হয়, এখন এই ও বিন্দুর উপর দিয়েই যদি আমরা বলরেখাটা নেই, অর্থাৎ এই বলটা যদি ও বিন্দুর মধ্য দিয়ে গমন করে এই বলরেখাটা, তাহলে সেক্ষেত্রে আমাদের বলের ভ্রামকের মান হবে 0। এখন প্রশ্ন হতে পারে যে বলের মান তো এখানে একটা ফিক্সড মান রয়েছে, বলের মান তো আমরা এখানে কমাই নেই, বা বলের মান আমরা এখানে 0 ধরি নেই, তাহলে বলের ভ্রামক কেন 0 হলো? এখন বলের ভ্রামকের বেসিক যে ফান্ডামেন্টাল জিনিস আমরা একটু আগে আলোচনা করলাম, যে বলের ক্রিয়া রেখা এবং ফিক্স যে বিন্দু যার সাপেক্ষে সিস্টেমটা ঘোরাবো, সেই বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে যদি আমি দেখি, এই বলরেখাটা ও বিন্দুর মধ্য দিয়ে গমন করছে এবং আমাদের ফিক্স বিন্দু হচ্ছে ও, তো এর এই বলরেখা এবং ও বিন্দুর মধ্যে কোনো লম্ব দূরত্ব এখানে কি আছে? এখানে কিন্তু কোনো লম্ব দূরত্ব নেই, কারণ বলরেখাটা ওই বিন্দুর উপর দিয়েই গমন করছে। তো সেক্ষেত্রে আমরা যদি আমার বলের ভ্রামকের সূত্র লিখি আবার, তো এখানে বলের মান এফ, এটা ফিক্স, এফ এর একটা মান আছে। তো বলের আমরা কোনো চেঞ্জ করছি না, যে জিনিসটা চেঞ্জ করেছি বলের ক্রিয়া রেখার যে পয়েন্টে আমরা আগে নিয়েছিলাম সেই পয়েন্টে না নিয়ে আমরা যে ফিক্স পয়েন্টটা রেখে দিয়েছিলাম ওই ফিক্স পয়েন্টের উপর দিয়ে আমরা বলের ক্রিয়া রেখাটা নিয়েছিলাম। তো এখন বলের ক্রিয়া রেখা এই ফিক্স পয়েন্টের উপর দিয়ে যদি যায়, তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব 0, আলটিমেটলি বলের ভ্রামকের মানও 0 হয়ে যাবে। তো এটাই হচ্ছে বলের ভ্রামকের বেসিক যে জিনিসগুলা, এই জিনিসগুলা অ্যাপ্লাই করেই আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন ধরনের ম্যাথ যা আছে এই টপিক রিলেটেড সেগুলো করার চেষ্টা করব। তো আমরা একটা ম্যাথ যদি দেখি, তো এখানে বলা আছে 12 মিটার দৈর্ঘ্যের একটি সুষম বিম এবি এর ওজন 50 কেজি, যার এ এবং বি প্রান্তে যথাক্রমে 15 কেজি এবং 35 কেজি ওজন ঝোলানো আছে। এ প্রান্ত হতে কত দূরত্বে শুধু একটি মাত্র অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে? এটা কুয়েটে আসা একটা ম্যাথ, কুয়েট 16-17 সালে আসছিল। তো এই ধরনের ম্যাথগুলো সিমিলার, এরকম সিমিলার টাইপের ম্যাথ এইবার 25 সালে আমরা যে আমরা তো 25 ব্যাচ, তো আমাদের বেলায় যে প্রশ্নটা আসছিল কুয়েটেও এরকম একটা প্রশ্ন ছিল এবং রুয়েটেও আমি পরীক্ষা দিয়েছিলাম, তো ওইখানেও এরকম একটা প্রশ্ন আমি দেখেছিলাম। তো এই সিমিলার টাইপের ম্যাথগুলোই ঘুরিয়ে ফিরে জাস্ট মান চেঞ্জ করে অথবা একটু পেঁচিয়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা দিয়ে দেয়। তো আমরা এই ম্যাথটা যদি করার চেষ্টা করি, তো এখানে আমরা একটা ব্যবস্থা কল্পনা করব। সো এখানে বিমটা হচ্ছে একটা ব্যবস্থা বা সিস্টেম যেটাকে বলা হয়। তো আমরা এটাকে যদি এ বি বিম আকারে লিখি, তো এই এ বি বিমের ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন অনুযায়ী দেখি, এ বি বিমের ওজনটা হচ্ছে 50 কেজি। এখন কোনো কিছুর ওজন তার ঠিক মাঝ বরাবর ক্রিয়া করে, তো ওজনটা এই মাঝ বরাবর নিচের দিকে ক্রিয়া করছে। এখানে ডাব্লিউ দিয়ে যদি আমরা ওজন হিসেবে নির্দেশ করি, ওজনটা হচ্ছে 50 কেজি। এবং প্রশ্ন অনুযায়ী এ এবং বি প্রান্তে যথাক্রমে 15 কেজি এবং 35 কেজি ওজন ঝোলানো আছে। তো আমরা এখানে প্রশ্ন অনুযায়ী যদি লিখি, এ প্রান্তে 15 কেজি ওজন। তো এখন আমরা যে প্রশ্ন অনুযায়ী লিখেছি এ প্রান্তে 15 কেজি ওজন ঝোলানো হয়েছে, তো পরবর্তীতে বলা হয়েছে বি প্রান্তেও 35 কেজি ওজন ঝোলানো হয়েছে। এখন আমাদের পরবর্তীতে প্রশ্নে বলা হয়েছে যে এ প্রান্ত হতে কত দূরত্বে শুধু একটি মাত্র অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। তো আমরা চিত্র অনুযায়ী যদি খেয়াল করি, 3টা বল একই দিকে ক্রিয়া করছে, কিন্তু এই ব্যবস্থাটিকে যদি আমরা স্থির রাখতে চাই,
তাহলে এর বিপরীত দিকে এদের যে তিনজনের সম্মিলিত যে বল, এই সম্মিলিত বলের সমান পরিমাণ বল এদের বিপরীত দিকে যদি ক্রিয়া করে তবেই কিন্তু এই পুরো ব্যবস্থাটি স্থির থাকবে। তো প্রশ্নে আমাদের ওইটাই বলা হয়েছে যে ঠিক কোন পয়েন্টে, এখানে প্রশ্ন করা হয়েছে ঠিক কোন পয়েন্টে কোন একটা অবলম্বন রাখলে, অর্থাৎ সেই অবলম্বনটি কিন্তু এদের যে সম্মিলিত যে বল, অর্থাৎ এখানে ওজন আকারে প্রকাশ করা হয়েছে। তো আমরা কেজি ওয়েট আকারে যদি লিখি তাহলে এটা আমরা সেই বল আকারেই প্রকাশ করতে পারবো। তো এখানে আমি যদি কেজি ওয়েট দেই প্রত্যেকটার ক্ষেত্রে, তো কেজি ওয়েট, তো এখানে তিনটা বল একই দিকে ক্রিয়া করছে। তো এদের ক্ষেত্রে ধরা যাক আমি একটা র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট নিলাম, ধরা যাক এই পয়েন্টে আমি অবলম্বনটা স্থাপন করেছি এবং এটার দিক আমি বিপরীত দিক রেখেছি, কারণ এই ব্যবস্থাটিকে স্থির রাখার জন্য এই তিনটা বল যেহেতু একই দিকে ক্রিয়া করছে, তো বিপরীত দিকে সমমানের মানে টোটালি যেই তিনটা বল প্রয়োগ করছে সেই সমমানের বিপরীত দিকে আরেকটা বল আমার প্রয়োগ করতে হবে। সেটাই মূলত অবলম্বন হিসেবে এই প্রশ্নে উল্লেখ করা আছে। তো সেই বলটি এদের সম্মিলিত বলের সমান হবে। তো এদের সম্মিলিত বলের মান আমি যদি লিখি 15 প্লাস 35 প্লাস 50 কেজি ওয়েট, 50 কেজি ওয়েট। তো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল কত দূরত্বে, অর্থাৎ আমি এখানে এ বিন্দু বি বিন্দু নির্দেশ করেছি। তো আমি যদি এটাকে সি বিন্দু আকারে নির্দেশ করি এবং এই পয়েন্টটাকে ডি বিন্দু আকারে নির্দেশ করি, তো এখানে টোটাল বিমের দূরত্ব মানে বিমের যে দৈর্ঘ্য, এই বিমের দৈর্ঘ্য বলা হয়েছিল 12 মিটার। তো 12 মিটার বিমের যদি দৈর্ঘ্য হয় তাহলে আমরা জানি ওজন ঠিক মাঝ বরাবর ক্রিয়া করে, তাহলে এডি আর বিডি দুটোই সমান, কারণ ডি বিন্দু হচ্ছে এ বি এর ঠিক মাঝ বরাবর যে বিন্দুটা সেটা। তাহলে এখানে পুরো বিমের দৈর্ঘ্য যদি 12 মিটার হয় তাহলে এডি এর মান হবে 6 মিটার, বিডি এর মান হবে 6 মিটার। তো এখানে এডি এবং বিডি দুটোই সমান। তো আমাদের যেই টপিকটা আমরা দেখছিলাম বলের ভ্রামক, তো বলের ভ্রামক ইউজ করে আমরা এটা কিভাবে করতে পারি। তো বলের ভ্রামক আমরা জানি যে কোনো একটা সিস্টেমকে কত সহজে ঘোরাতে পারে। তো এই জিনিসটা যেহেতু প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে যে ব্যবস্থাটি স্থির থাকবে, অর্থাৎ বলের ভ্রামক যদি শূন্য হয় তাহলেই কিন্তু এই পুরো ব্যবস্থাটি স্থির থাকবে। এখন আমরা যেই বিন্দুর সাপেক্ষেই বলের ভ্রামক চিন্তা করি না কেন, আমাদের বলের ভ্রামক শূন্য হতে হবে। কারণ কি, আমরা প্রশ্ন অনুযায়ী এখানে বলা হয়েছে যে পুরো ব্যবস্থাটি স্থির বা সুস্থিত রাখার জন্য কোন জায়গায় বা কোন পয়েন্টে অবলম্বনটি স্থাপন করতে হবে। তো আমি সেই অনুযায়ী যদি এখানে চিন্তা করি যে আমি এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করব, তো এ বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা, এখন এ বিন্দুর মধ্য দিয়ে যে বলটা গমন করেছে সেটার কি আমরা নিব, সেটার যদি আমরা নেই তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি বলের ভ্রামক চিন্তা করি, তো এই বলের জন্য যে বলের ভ্রামকটা হবে, তো এ বিন্দুর মধ্য দিয়ে যে বলটা গমন করেছে এই বল অর্থাৎ 15 কেজি ওয়েট, এটা হতে ওই এ বিন্দু যেহেতু এখন ফিক্সড বিন্দু, তো সেটা এ বিন্দু হতে এই বলের বা বলরেখার লম্ব দূরত্ব কত, শূন্য, কারণ এটা এ বিন্দুর মধ্য দিয়েই গমন করেছে। তো এ বিন্দুর মধ্য দিয়ে গমন করার কারণে এই বলটাকে আমরা কনসিডার করব না, কারণ আলটিমেটলি এর বলের ভ্রামকের মান শূন্যই হবে। তো এটা কনসিডার করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? তো আমরা কনসিডার করব এই তিনটা বল। এখানে কিন্তু একটা বল আছে, এখানে সম্মিলিত বলের সমপরিমাণ বল আমরা বিপরীত দিকে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু পুরো ব্যবস্থাটাকে স্থির রাখার চেষ্টা করছি। তো আমরা যদি সামেশন অফ বলের ভ্রামক লিখি, সামেশন অফ বলের ভ্রামক যদি আমি এখানে লিখি, সেটা শূন্য হলেই কেবল ব্যবস্থাটি স্থির থাকবে। তো আমরা উপরে লিখে নিলাম এ বিন্দুর সাপেক্ষে সামেশন অফ বলের ভ্রামক,
তো বলের ভ্রামকের সামেশন যদি আমি নেই, তো আমরা এই বল রেখা আমি কনসিডার করব না, কারণ আমরা এখানে জানি যে এ বিন্দুর সাপেক্ষে যেহেতু বলের ভ্রামক নিচ্ছি, তাহলে এই বলরেখার তো এই বিন্দুর সাপেক্ষে কোনো লম্ব দূরত্ব নেই, সেটা লম্ব দূরত্ব নেই বলতে এখানে শূন্য, তো সেটা কনসিডার করে তো কোনো লাভ নেই। তারপরও যদি আমি লিখি যেমন 15 গুণন 0, তো এখানে একটা জিনিস কনসিডার করতে হবে। আমরা বলেছিলাম যে বলের ভ্রামকের চিহ্ন আমরা নির্ধারণ করব সেটা কোন দিকে ঘুরছে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে নাকি ক্লকওয়াইজ ঘুরছে। যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেই চিহ্নটা হবে নেগেটিভ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেই চিহ্নটা হবে পজিটিভ। তাহলে আমরা এখানে চিন্তা করি, এখানে যদি এই বিন্দুর সাপেক্ষে আমরা চিন্তা করি, তো এটা তো চিহ্ন যাই হোক, এটা তো আলটিমেটলি পুরো মান শূন্যই হবে। তারপরও যদি এটাকে আমরা চিন্তা করি যে এটা ক্লকওয়াইজ ঘুরছে, চিহ্ন আমরা নেগেটিভ দেবো, আর যদি ক্লকওয়াইজ না ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে চিহ্ন আমরা পজিটিভ দেবো। তো এখানে যেহেতু আলটিমেটলি পুরো মানটাই শূন্য আসবে, তাই আমি এখানে কোনো চিহ্ন দিচ্ছি না। পরের বলটা যেটা আছে সেটা হচ্ছে ডি বিন্দুর মধ্য দিয়ে গমন করছে। তো আমরা এই বলরেখার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটা চিহ্ন কি হবে, এই বিন্দুর সাপেক্ষে এটা এই দিকে ঘোরাচ্ছে, অর্থাৎ এটা এই দিকে ঘোরানোর চেষ্টা করছে ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ যেহেতু ঘোরানোর চেষ্টা করছে, তো এর চিহ্ন হবে নেগেটিভ। নেগেটিভ চিহ্ন আমরা দিলাম। তো নেগেটিভ চিহ্ন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে বলের মান এবং সেই ফিক্স বিন্দু হতে ওই বলের যে মানটা আছে সেই মানের সাথে ওই ফিক্স বিন্দু হতে ওই বলরেখার লম্ব দূরত্বের গুণফল আমাদের নিতে হবে। তো বলের মান হচ্ছে এখানে 50, ফিক্স বিন্দু হচ্ছে এ হতে এই ডি এর যেই লম্ব দূরত্ব সেটা হচ্ছে 6 মিটার। তাহলে আমরা এখানে 6 মিটার 6 গুণ করে দেব। পরের যে বিন্দুটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে সি বিন্দু মধ্য দিয়ে গমনকারী বলরেখা। তো এটা বিপরীত দিকে, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজ করছে, অর্থাৎ এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে এখানে টোটাল যে বলটা হবে সেটা 50 + 50 100। তো এখানে চিহ্নটা হবে পজিটিভ, কারণ কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করছে, তো পজিটিভ চিহ্ন যদি হয়। এখন এই এ বিন্দু হতে সি বিন্দুর যে টোটাল দূরত্ব এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা তো আমরা জানি না, কারণ আমরা প্রশ্ন অনুযায়ী এটাই তো জিজ্ঞেস করেছে যে কোন বিন্দুতে আমরা এই অবলম্বনটি স্থাপন করলে পুরো ব্যবস্থাটি স্থির থাকবে। তো এটা আমি ধরে নিলাম যে এই সিডি এর মান হচ্ছে এক্স। এক্স যদি ধরি, অর্থাৎ এই সিডি এর মান যদি এক্স ধরি, তাহলে আমরা লিখতে পারি এ বিন্দু হতে সি এর লম্ব দূরত্ব যেটা। তো এটা আমি যদি লিখি, নিচে যদি লিখি, কারণ এই পাশে তো জায়গা নেই, এখানে বলের মান লিখেছি। তো এখন আমরা ডিস্টেন্সটা নির্ণয় করা, তো ডিস্টেন্স আমরা জানি না, আমরা সিডি কে এক্স হিসেবে কনসিডার করেছি এবং এডি সমান আমরা 6 এটা জানি। 6 + x এইটাই তো ডিস্টেন্স, তাই না? কারণ এডি প্লাস সিডি টোটালি তো এসি কে নির্দেশ করছে। তো এখানে আমরা এক্সটা ধরে নিয়েছি, আমরা জানি না এই কারণেই। তো এখন আমরা পরের যে বলটা সেটা কনসিডার করব। তো পরের যে বলটায় সেটা কিন্তু আবার ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, এই যে এখানে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। তো ক্লকওয়াইজ যখন ঘোরানোর চেষ্টা করে তখন বলের ভ্রামকের মান এর চিহ্ন হবে নেগেটিভ। আমরা নেগেটিভ চিহ্ন দিলাম, এখানে নেগেটিভ চিহ্ন আমরা বসালাম। তো এখন বলের মান হচ্ছে 35 কেজি ওয়েট। তো 35, এখন আমরা এখন এই যে বলরেখাটা এটা এ বিন্দু হতে যে ডিস্টেন্স, এ বিন্দু তো আমাদের ফিক্সড পয়েন্ট। তো এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে এই বলরেখার যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্যের সমান। তো এ বি এর দৈর্ঘ্য কি, বিমের দৈর্ঘ্যের সমান। বিমের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তো আমরা এখানে 12 মিটার লিখবো এবং টোটালি যে সামেশনটা হবে সেটা 0 হতে হবে। কারণ কি, আমরা জানি যে পুরো ব্যবস্থাটি স্থির, এটা মানে কি নির্দেশ করছে, এখানে পুরো যে বলের ভ্রামকগুলো আছে সামেশন অফ বলের ভ্রামক এটা 0 হতে হবে। কারণ বলের ভ্রামক যদি 0 না হয় তাহলে তো এটি স্থির না, এটি কোনো একদিকে ঘুরবে, হতে পারে ক্লকওয়াইজ, হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে
একটাই কিন্তু ভেরিয়েবল, সেটা হচ্ছে এক্স। তো এই এক্সটাকে ভেরিয়েবল নিয়ে আমরা যদি এখানে অ্যান্সার বের করার চেষ্টা করি, তাহলে এখানে অ্যান্সার আসবে, একটু ক্যালকুলেট করতে দাও, 15 ইন্টু 0 মাইনাস 50। এখানে 15 ইন্টু 0 আমি দিয়েছি কারণ আমি এটা কনসিডার করতে চেয়েছিলাম না, কিন্তু অনেকেই আসলে এটা বুঝতে পারবে না যে এটা আমি কেন কনসিডার করিনি। তো এটা আসলে আলটিমেটলি জিরোই হবে, তো এটা কনসিডার করা না করা একই জিনিস। প্লাস এক্স মাইনাস 35 ইন্টু 12। তো এখানে এক্স এর মান এসেছে 6/5 মিটার। তো এখানে সিডি এর মান, অর্থাৎ সিডিটাকেই তো আমরা এক্স হিসেবে ধরে নিয়েছিলাম, তো সিডি এর মান যেহেতু 6/5, তো আমরা এই যে অবলম্বন, এই অবলম্বন কোন বিন্দুতে স্থাপন করেছি সেই দূরত্বটা নির্ণয় করতে পারলেই তো আমরা বলতে পারবো যে এ বিন্দুর সাপেক্ষে আমরা এত দূরত্বে যদি এই অবলম্বনটিকে রাখি তাহলেই পুরো ব্যবস্থাটি সুস্থিত থাকবে। তো এক্ষেত্রে আমরা জানি যে এই অবলম্বন হতে এই স্থির বা ফিক্স বিন্দু এ এর দূরত্ব হচ্ছে এসি। তো এসি ইজ ইকুয়াল টু এডি প্লাস সিডি। এডি এখানে হচ্ছে 6 মিটার প্লাস এক্স এর মান যেটা আমরা পেয়েছিলাম, সিডিকেই তো আমরা এক্স হিসেবে কনসিডার করেছি। তো সিডি এখানে এক্স এর মান 6/5, যা যোগ করলে আসবে 36/5 মিটার। অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে 36/5 মিটার ডিস্টেন্সে, অর্থাৎ সি বিন্দুর ডিস্টেন্সটাই হচ্ছে 36/5। এই ডিস্টেন্সে আমরা যদি কোনো একটা অবলম্বন রাখি তাহলে পুরো ব্যবস্থাটি স্থির থাকবে। এখন একই ধরনের আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, যে 16 মিটার দৈর্ঘ্যের একটি সুষম বিম এবি এর ওজন 60 কেজি, যার এ এবং বি প্রান্তে 20 কেজি এবং 45 কেজি ওজন ঝোলানো আছে। এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। তো এখন আমরা যেহেতু আগে এরকম একটা ম্যাথ করেছি, তো আমাদের জন্য এখন একটা এই ম্যাথটা করা ইজি হবে। আমরা বলের ভ্রামক, সামেশন অফ বলের ভ্রামক ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা এখানে যেই ডিস্টেন্সটা চেয়েছে, অর্থাৎ কোন প্রান্তে, অর্থাৎ কত দূরত্বে, এখানে বলা হয়েছে কত দূরত্বে, এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত হবে। তো প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র আঁকিয়ে নিই। এই চ্যাপ্টারের মেইন যেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে যে কোনো ম্যাথ করার সময় চিত্র আমাদের আঁকাতে হবে। তো আমরা চিত্র যদি এখানে কনসিডার করি, পুরো বিমের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তো এর একটা ওজন আছে যার মান হচ্ছে 60 কেজি। তো ওজন বলতে এখানে ওজনের যে বলটা সেটাকে বলা হয়েছে আর কি। তো সেটা যদি আমি লিখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 60 কেজি ওয়েট। এখন এ এবং বি প্রান্তে আগের ম্যাথের মতো বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ ওজন ঝোলানো হয়েছে। তো ওজন যথাক্রমে ঝোলানো হয়েছে 20 কেজি ওয়েট, এবং বি প্রান্তে ঝোলানো হয়েছে 45 কেজি ওয়েট। এখন 45 এবং 20 এটা যথাক্রমে বি এবং এ প্রান্তে ঝোলানো হয়েছে। তো আমাদের প্রশ্ন সিমিলার, এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। তো আমরা জাস্ট র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট আমরা হিসাব যদি করি আগের মতো, তো এখানে এই পয়েন্টটাই আমরা আবার কনসিডার করলাম। আমরা জানি না কত দূরত্বে, তো আমরা এখানে পয়েন্ট কনসিডার করলাম। এটাকে আমরা সি বিন্দু আকারে লিখতে পারি এবং এটাকে ডি, আগের ম্যাথের মতো। এখন পুরো বিম বা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তো আমরা জানি ওজন ঠিক মাঝ বরাবর ক্রিয়া করে। তো এডি এবং বিডি এক্ষেত্রেও সেম, দুটাই সমান।
তো এটাও হচ্ছে 8 মিটার, এটাও 8 মিটার, অর্থাৎ বিডি এবং এডি দুটোই সমান এবং দুটোর মানই হচ্ছে 8 মিটার করে। তো আমরা জানি যে আমাদের এ বিন্দুর সাপেক্ষে নিতে হবে, কারণ আমরা এখানে প্রশ্ন অনুযায়ী আগাচ্ছি। এ বিন্দু বা এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে, এটাই আমাদের প্রশ্ন। তো এই প্রশ্ন অনুযায়ী আমরা এই বিন্দুটাকে ফিক্স পয়েন্ট হিসেবে কনসিডার করেছি। তো ফিক্স পয়েন্ট থেকে যদি আমরা কনসিডার করে থাকি এ বিন্দুকে, তাহলে এ বিন্দুর সাপেক্ষে লিখব সামেশন অফ বলের ভ্রামক ইজ ইকুয়াল টু 0। তো যেহেতু সুস্থিত থাকবে তাই সামেশন অফ বলের ভ্রামক 0 হতেই হবে। শর্ত এখানে এই জিনিসটা বলতে এই শর্তটাকেই নির্দেশ করা হয়েছে। তো এটা সিকে রুয়েটে আসা ম্যাথ 22-23 সালে আসছিল। তো সিমিলার টাইপ, যেটা কুয়েটে 16-17 সালে আসছিল সেটা আবার 22-23 সালে সিকে রুয়েটে আসছিল, এবং পরবর্তীতে এই বছরও এরকম টাইপের ম্যাথ আসছে, এবং বিগত বিভিন্ন বছরেও এগুলো মানে অনেক বেশি আসছে আর কি। তো এই কারণে এই টপিকটা জানা থাকলে সহজেই আমরা এই ধরনের ম্যাথগুলো করে ফেলতে পারি। তো আমরা জানি এটা যদি ফিক্স পয়েন্ট হয়, তো এর মধ্য দিয়ে গমনকারী যে বলটা বা বলরেখা সেটা আমরা কনসিডার করব না। কেন করব না? কারণ এই বিন্দু এবং এই বলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব 0, কারণ এটা এই বিন্দুর মধ্য দিয়ে গমন করছে, এর তো কোনো লম্ব দূরত্ব নাই, তাই না? তো লম্ব যে দূরত্ব যেহেতু 0, তখন আমরা এটা কনসিডার করব না। তো আগের ম্যাথে এটা আমি দেখিয়ে দিলেও এই ম্যাথে আমি এটা কনসিডার করছি না, কারণ আলটিমেটলি এটার মান 0ই হবে। বলের ভ্রামকের মান 0 যদি হয়, তারপরও আমি 0 মানটুকু লিখলাম, তো 0, এবং এই বিন্দুর সাপেক্ষে এই বলরেখা পুরো সিস্টেমটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করলে চিহ্ন হবে নেগেটিভ, আমরা জানি সেটা। তো নেগেটিভ চিহ্ন আমরা দিলাম। তো এখানে মান কত? ওজনের মান, ওজন যে বল প্রয়োগ করছে এই বলরেখা বরাবর 60, এবং এই বিন্দু হতে এই বলরেখার লম্ব দূরত্ব হচ্ছে 8 মিটার, লিখলাম আমরা 8 মিটার। তো পরবর্তীতে এখানে আমরা জানি যে এই তিনটা যে বল ছিল, এই তিনটা বলের সমপরিমাণ মানে সম্মিলিত অবস্থায় যে বলটা থাকে, সেই বলের সমপরিমাণ বল বিপরীত দিকেই আমরা যদি প্রয়োগ করি তাহলে পুরো ব্যবস্থাটা স্থির থাকবে। তো এখানে যে বলটা প্রয়োগ হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে 20 প্লাস 60 প্লাস 45 কেজি ওয়েট লিখতে পারি। তো আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 125। তো এখন আমাদের চিহ্ন আগে নির্ধারণ করতে হবে। চিহ্ন কি হবে? এই যে এই বলরেখার কথা আমরা চিন্তা করছি, এই বলরেখা পুরো সিস্টেমটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে চিহ্ন হবে পজিটিভ। পজিটিভ চিহ্ন যদি হয়, তারপর আমরা বলের মান লিখবো। বলের মান আমরা কত পেয়েছি? এখানে 105 আর সাথে 20 যোগ করলে 125। আর এখন হচ্ছে মেইন পার্ট। আমরা তো এই ফিক্সড বিন্দু হতে এই যে অবলম্বন বা বল যেটা আমরা বিপরীত দিকে প্রয়োগ করেছি, তো এই ডিস্টেন্সটা তো আমরা জানি না, কিন্তু আমরা এডি ডিস্টেন্সটা জানি। তো আমরা সিডি ডিস্টেন্সটাকে যদি আমরা এক্স হিসেবে কল্পনা করি, অর্থাৎ এটাকে যদি আমরা কোন একটা চলক হিসেবে ধরি এক্স হিসেবে, সিডি ডিস্টেন্স, আমরা একইভাবে আগের ম্যাথের মতো এখানে লিখব যে 8 প্লাস, কারণ এডি প্লাস সিডি এই দুইটার সম্মিলিতভাবে যে ডিস্টেন্সটা নির্দেশ করে সেটাই তো এসি, তাই না? তো এসি তো হচ্ছে এই বলের ক্রিয়া রেখা এবং এই ফিক্সড বিন্দু হতে লম্ব দূরত্ব। তো আমরা এখানে এক্স ধরে আগালাম। তো পরের যে বলটা আছে বি বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করছে বলরেখা, সেটা হচ্ছে 45 কেজি ওয়েট। তো এখানে চিহ্ন আমরা নির্ধারণ করব। চিহ্ন নির্ধারণের সময় আমরা কনসিডার করব যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। তো এখানে দেখা যাচ্ছে যে বলের দিকটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করলে এটা হবে নেগেটিভ, চিহ্ন হবে নেগেটিভ, এবং
বলের মান হচ্ছে 45, ডিস্টেন্স হচ্ছে এ বি ডিস্টেন্স, কারণ এ বি বি বিন্দুর মধ্য দিয়ে বলরেখাটা গমন করছে এবং এ হচ্ছে ফিক্স বিন্দু, তো এ বি ডিস্টেন্সটাই, তো এই ফিক্স বিন্দু হতে এই বলরেখার লম্ব দূরত্ব। তো এ বি ডিস্টেন্স আমরা কি জানি, বিমের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তো টোটালি এটার সামেশন হবে 0। তো এটা যদি আমরা নির্ণয় করি এক্স এর মান, তো এক্ষেত্রে এক্স এর মান হবে আমি যদি নির্ণয় করি এক্স এর মান আসছে 8/5 মিটার। তো এক্স এর মান এখানে 8/5। তো আমরা এই এক্স তো নির্ণয় করতে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম এক্স এর মাধ্যমে এই এসি ডিস্টেন্সটা নির্ণয় করতে চাচ্ছিলাম। তো এসি ডিস্টেন্সের মধ্যে এডি পার্টটুকু আমরা জানি, তো সিডি পার্টটুকুই তো আমরা এক্স ধরেছিলাম, তো এক্স এর মান জানি। তো আমরা টোটালি যে ডিস্টেন্সটা, অর্থাৎ যেই পয়েন্টে, অর্থাৎ এ বিন্দু হতে বা প্রান্ত হতে যতটুকু দূরত্বে অবলম্বন রাখতে হবে সেই দূরত্বটা এখন নির্ণয় করব। তো নির্ণয় দূরত্ব হবে এখানে এডি প্লাস সিডি, অর্থাৎ 8 প্লাস সিডি এর মান এখানে এক্স হিসেবে, অর্থাৎ এখানে যদি ব্র্যাকেট দিয়ে আমি লিখি এক্স, তো এক্স এর মান হচ্ছে 8/5। তো এখানে যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে 48/5 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আরেকটা ম্যাথ যদি আমরা করতে চাই, যেটা বুয়েট 21-22 সেশনে আসা, তো এই ম্যাথের প্রশ্ন অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে চিত্রে এবি তক্তার, অর্থাৎ এবি কে এখানে তক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে চিত্রের মাধ্যমে। তো তক্তার ওজন হচ্ছে 100 কেজি এবং দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, অর্থাৎ এবি ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, যেখানে বিসি 2 মিটার এটা উল্লেখ করা দেওয়া আছে। এবং তক্তা যদি না উল্টিয়ে, এখানে যে বালকটাকে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, তক্তা না উল্টিয়ে বালকটি বি প্রান্তে পৌঁছালে বালকের ওজন কত। তো এখানেও প্রায় সিমিলার ম্যাথই। তো এখানে তক্তা না উল্টিয়ে বলতে বোঝানো হয়েছে যে পুরো সিস্টেমটা যাতে স্থির থাকে, অর্থাৎ বালকের ওজন যতই হোক না কেন পুরো সিস্টেমটা যেন স্থির থাকে। তো এখানে বালকের ওজনটাই আমাদের নির্ণয় করতে হবে যাতে আমরা এই সিস্টেমটা স্থির থাকে, সেই অনুযায়ী বালকের ওজনটা কত হওয়া সম্ভব, হাইয়েস্ট কত হওয়া সম্ভব সেটা নির্ণয় করব। তো এখন যদি আমরা এখানে চিত্র আঁকাই এবি দণ্ডকে বা এবি তক্তাকে যদি আমরা নির্দেশ করি চিত্রের মাধ্যমে, তো আমরা জানি কোনো কিছুর ওজন ঠিক মাঝ বরাবর ক্রিয়া করে, বলরেখা যেটা নির্দেশ করে ওজনের। তো ওজন হচ্ছে 100 কেজি, এখানে 100 কেজি বলতে 100 কেজি ওয়েট, 100 কেজি ওয়েট বোঝানো হয়েছে। তো এখানে যদি 100 কেজি হয় এবং পুরো তক্তার দৈর্ঘ্য যদি 5 মিটার হয়ে থাকে, পুরো তক্তার দৈর্ঘ্য যদি এখানে 5 মিটার হয়, তাহলে এখানে এই পয়েন্টটা, এই যে এখানে এটা মধ্যবিন্দু নির্দেশ করছে, তো এখানে এটা যদি আমরা নাম দিই, ডি বিন্দু নাম দিলাম। তো এডিএ এবং বিডি এই দুইটাই সমান এবং দুইটারই মান সমান এবং 5-এর অর্ধেক হবে 2.5 মিটার। সো 2.5 এবং 2.5 দুইটারই দৈর্ঘ্য সেম এবং দুইটাই সমান, কারণ ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু নির্দেশ করছে, ডি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু নির্দেশ করছে। তো আমরা প্রশ্ন অনুযায়ী বিসি এর মান আমরা জানি, তো বিসি সি বিন্দুটাকে আমাদের নির্দেশ করতে হবে। তো সি বিন্দুকে যদি আমরা এইভাবেই চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তো এটা বলতে এখানে আমরা পূর্ববর্তী ম্যাথগুলোতে যে বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করেছিলাম, অবলম্বন যেটা ছিল, তো এটা একই প্রায় সিমিলার জিনিসই নির্দেশ করছে। তো এখানে এটা হচ্ছে সি বিন্দু এবং সি বিন্দুরটা হচ্ছে 2 মিটার বিসি, তো এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। তো তক্তা না উল্টিয়ে বালকটি বি প্রান্তে পৌঁছিয়েছে। তো এখন তক্তা যদি না উল্টিয়ে থাকে, এবি সিস্টেমটা স্থির আছে, সুস্থিত আছে, তো এখানেও আমাদের সামেশন অফ বলের ভ্রামক 0 হবে।
আমরা যদি লিখি, আমরা যে কোনো পয়েন্টের হিসাব করতে পারি, কারণ এখানে বলেনি পূর্ববর্তী ম্যাথগুলোর মতো যে এ পয়েন্ট হতে কত দূরত্বে অবলম্বন স্থাপন করতে হবে। তো এই ম্যাথটা একটু ডিফারেন্ট। এখানে ওজন বা বলের মানটুকু নির্ণয় করার জন্য ম্যাথটা দেওয়া হয়েছে। তো আমরা সামেশন অফ, তো আমরা কোনো একটা বিন্দু চিন্তা করব যে যার সাপেক্ষে, এখানে আমরা এ বিন্দুর সাপেক্ষে ধরতে পারি। তো এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা বলের ভ্রামক, সামেশন অফ বলের ভ্রামক নির্ণয় করি, এ বিন্দুর সাপেক্ষে সামেশন অফ বলের ভ্রামক ইজ ইকুয়াল টু 0 হতে হবে, কারণ পুরো ব্যবস্থাটি সুস্থিত, তাই না? তো এখন আমরা বলের ক্রিয়া রেখাগুলো চিন্তা করব। তো এখানে যেহেতু মানে আগের ম্যাথগুলোর মতো এ এবং বি প্রান্তে কোনো বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ কোনো ওজন শোধানো হয়নি, তো আমরা এ বিন্দুর সাপেক্ষে যেই বলগুলো এখানে সিস্টেমটাতে ক্রিয়া করছে সেগুলো কনসিডার করব। তো এখানে একটা ওজনের একটা বলরেখা আছে, ক্রিয়া রেখা আছে, বলের ক্রিয়া রেখা। তো এখন এটি এ বিন্দুর, যেহেতু এখানে ফিক্স পয়েন্ট, এটি এ বিন্দু হতে কত লম্ব দূরত্বে আছে, 2.5 মিটার। তো আমরা এখানে চিহ্নটাও নির্ধারণ করব। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে যখন আমরা বলের ভ্রামক নির্ণয় করব তখন আমাদের চিহ্ন কনসিডার করতেই হবে। চিহ্ন যদি আমরা ঠিকভাবে না দিই তাহলে আমাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চিহ্নগুলো দিতেই হবে। চিহ্নের ভুলের কারণে পুরো ম্যাথটা ভুল হয়ে যেতে পারে। তো এখানে চিহ্ন যদি নির্ণয় করি, এই বলরেখা এই বিন্দুর সাপেক্ষে এই বলরেখাটা এই দিকে ঘোরানোর চেষ্টা করছে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ যদি ঘোরানোর চেষ্টা করে চিহ্ন হবে নেগেটিভ চিহ্ন আমরা দিলাম। তো নেগেটিভ চিহ্ন দেওয়ার পর আমাদের বলের মানটা লিখতে হবে 100 কেজি ওয়েট। এখন ডিস্টেন্সটা 2.5 মিটার। তো ডিস্টেন্স আমরা লিখেছি, বলের মান লিখেছি। এখন পরবর্তী যেই ক্ষেত্রে আমরা দেখব, তো এখানে এই বরাবর অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যে বলটা ক্রিয়া করছে এটাও আমরা জানি না এখনো। কেন জানি না? কারণ এই প্রান্তে বালক যে ছিল, বালকের তো একটা ওজন আছে, তাই না? তো বালকের ওজন যদি আমরা WB আকারে প্রকাশ করি, কারণ বালক বি প্রান্তে ছিল, বালক তক্তা না উল্টিয়ে অর্থাৎ পুরো ব্যবস্থাকে স্থির রেখে বি প্রান্তে পৌঁছাইতে পারছে। তো এই প্রান্তে ওর একটা ওজন বল কাজ করেছে, যেটা আমরা এই WB আকারে নির্ণয় করব, যেটা আমরা জানি না। তো সেটাকে আমরা এক্স ধরে নিলাম। তো এক্ষেত্রে যেহেতু দুটা বল ক্রিয়া করছে, একটা হচ্ছে তক্তার ওজন আর একটা হচ্ছে বালকের ওজন, যা বি বিন্দুতে ক্রিয়া করছে, এবং তক্তার ওজন ডি বিন্দু বরাবর ক্রিয়া করছে। তো এখানে পুরো সিস্টেমটা যদি স্থির রাখতে চাই, তো এদের সম্মিলিত যে বলের মানটা হবে, সেই বলের মানের সমপরিমাণ বল আমরা যদি বিপরীত দিকে যদি ক্রিয়া করে, তাহলেই তো পুরো সিস্টেমটা একদম সুস্থিত অবস্থায় থাকবে, অর্থাৎ তক্তা উল্টাবে না আর কি। তো এখানে যদি আমরা পুরো বল কনসিডার করি, টোটাল যে বলের সম্মিলিত যে বলের মান, সেটাই তো এখানে ক্রিয়া করছে এই বরাবর, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করছে। তো আমরা যদি কনসিডার করি এখানে, তাহলে এটা হবে 100 প্লাস হচ্ছে এক্স। তো এটা এই বরাবর ক্রিয়া করছে। যদি আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্রিয়া করছে। তো আমাদের পরবর্তী বল যেটা আমরা কনসিডার করব সেটা হচ্ছে এই বলটা, সি বিন্দু বরাবর যে বলরেখা বা বলটা ক্রিয়া করছে সেটা। তো এটা যদি আমরা কনসিডার করি, এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে এ বিন্দুর সাপেক্ষে এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। তো এটার চিহ্ন হবে পজিটিভ, এবং আমরা এখানে বলের মান লিখব 100 প্লাস এক্স। আর এখানে ডিস্টেন্সটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ডিস্টেন্স নির্ণয় করার জন্য কিন্তু এখানে বিসি এর মান দেওয়া ছিল। এই বিসি এর মান হচ্ছে 2 মিটার। তো এতটুকুর মান তো আমরা জানি, কারণ এতটুকু হচ্ছে এই পুরো তক্তার দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ 2.5, এবং এতটুকু যদি 2 মিটার হয় অর্থাৎ 2 হয়, তাহলে এতটুকুর মান আমরা হিসাব করে বের করতে পারি। পুরোটা 2.5, এটা 2, তো এই এতটুকু ডিস্টেন্সের মান তো 0.5 হওয়ার কথা, তাই না? তো এতটুকু যদি 2.5 হয় এবং এতটুকু যদি 0.5 হয়, তাহলে এ সি এর ডিস্টেন্স কতটুকু হবে? 2.5 প্লাস 0.5 অর্থাৎ 3 মিটার। তো আমরা এখানে যদি
ওইভাবেই লিখি যে 2.5 প্লাস 0.5, কারণ এটা এই এতটুকুর মান হচ্ছে 0.5 মিটার, কারণ বিসি এর মান আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে যে 2 মিটার। তো আমরা লিখলাম। এখন পরবর্তীতে বালকের ওজন যেই বিন্দুতে ক্রিয়া করছে সেই বলরেখা কনসিডার করতে হবে, কারণ আমরা এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, যে সামেশন অফ বলের ভ্রামক, সেটা শূন্য ধরেই কিন্তু ম্যাথ আগাচ্ছি। তো পরবর্তীতে বলের যে রেখাটা বি বিন্দুতে ক্রিয়া করছে সেটা হচ্ছে বালকের ওজন আমরা নির্দেশ করেছি। তো বালকের ওজন যেহেতু নিচের দিকে ক্রিয়া করবে, তো এ বিন্দুর সাপেক্ষে এই বলরেখাটা এই সিস্টেমটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে। তো ক্লকওয়াইজ যদি ঘোরানোর চেষ্টা করে তাহলে চিহ্ন হবে নেগেটিভ। আমরা এখানে জায়গা ছিল না তাই নিচে আসলাম, তো চিহ্ন হবে নেগেটিভ। তো এখানে আমরা বালকের ওজন জানি না, যার কারণে আমরা এক্স ধরেছিলাম। তো এক্স ইন্টু এ বি ডিস্টেন্স, কারণ এখন বলরেখাটা বি বরাবর কাজ করছে। তো এ হতে বি এর ডিস্টেন্স যতটুকু এতটুকুই তো লম্ব দূরত্ব, তাই না? ফিক্স পয়েন্ট হতে বলরেখার লম্ব দূরত্ব, যেটা বলের ভ্রামক নির্দেশ করে আমরা শিখেছি। তো এখন এ বি এর ডিস্টেন্স কত? 5 মিটার। 5 মিটার আমরা লিখলাম। তো ওভারঅল যে বলের ভ্রামকের সামেশন সেটা তো শূন্য, তাই না? তো শূন্য ধরে আমি যেটা পেলাম এক্স এর মান হচ্ছে 25 কেজি। এখানে কেজি ওয়েট হবে, কারণ কি এটা বালকের ওজন নির্দেশ করছে। তো আমরা পেলাম কি বালকের ওজন এখানে কত আসছে? 25 কেজি ওয়েট, বা আমরা যদি ওজন আকারে প্রশ্নে যেমন বলা ছিল তক্তার ওজন 100 কেজি, তো আমরা এটাকে 100 কেজি ওয়েট হিসেবে কনসিডার করেছি। তো বালকের ওজন যদি প্রশ্নে বলা থাকে অপশন আকারে যে কত কেজি, আমরা কেজি হিসেবে বলবো। তো এখানে অ্যান্সার হবে 25 কেজি ওয়েট, এটাই বালকের ওজন। তো আমরা নতুন ম্যাথে যদি যাই, আরেকটা নতুন ম্যাথ, এক্ষেত্রে বলা হয়েছে যে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ খামের সাথে 40 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা এবং অপর প্রান্ত ধরে একটি লোক নির্দিষ্ট বলে টানছে। খামটির কোন স্থানে দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজতম হবে? বুয়েট 6-7 সালে আসা প্রশ্ন। তো আমরা এই প্রশ্ন অনুযায়ী যদি চিত্রটা অঙ্কন করি তাহলে চিত্রটা হবে এইরকম। এইটা যদি আমরা টেলিগ্রাফ খাম হিসেবে চিন্তা করি, এবং এই জিনিসটা যদি এতটুকু যদি আমরা এই যে দড়ির কথা বলা হয়েছে 40 মিটার দীর্ঘ একটি দড়ি, তো এটা যদি চিন্তা করি তাহলে এক্ষেত্রে কিভাবে আমরা ম্যাথটা করতে পারি। তো এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, এবং এই যে বলের ভ্রামক এই কনসেপ্টটা ইউজ করেই এই ম্যাথটা আসলে সহজে করা সম্ভব। তো আমরা যদি এখানে চেষ্টা করি যে কিভাবে ম্যাথটা করা যায়, তো আমরা যখন এই টেলিগ্রাফ খামটিকে কোনো একটা প্রান্তে রশি বেঁধে টানবো, তাহলে খামটি অবশ্যই পড়ে যাবে, এভাবে পড়ে যাবে। তো যখন পড়বে তখন তো একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, তাই না? তো ঘূর্ণন কোন বিন্দুকে কেন্দ্র করে এটি ঘুরবে, অর্থাৎ কোন ফিক্সড পয়েন্টটাতে এটি মানে কেন্দ্র করে এটি ঘুরবে, এটা যদি আমরা দেখি তাহলে এই পয়েন্টটাকে ফিক্স পয়েন্ট হিসেবে ধরে এটি এইভাবে নিচে পড়ে যাবে। তো এক্ষেত্রে আমরা জানি না, প্রশ্ন অনুযায়ী এখানে বলা হয়েছে যে 40 মিটার দীর্ঘ একটি রশি ব্যবহার করা হয়েছে, কিন্তু কোন পয়েন্টে অর্থাৎ টেলিগ্রাফ খামের কোন পয়েন্টে এটি বাঁধা হয়েছে এটা আমরা জানি না। তো এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এটা যদি ফিক্স পয়েন্ট হয়, আমরা জানি বলের ভ্রামকের কনসেপ্ট অনুযায়ী একটা ফিক্স পয়েন্ট থাকবে, এবং যেই বলটা প্রয়োগ করা হবে সেই বলের প্রয়োগ রেখা হতে ওই ফিক্স পয়েন্টের লম্ব দূরত্ব গুণফল আমাদের নিতে হবে। তো বলটা যেহেতু টানা হচ্ছে এখানে টেলিগ্রাফ খামকে, তো টানা হলে বলের প্রয়োগ রেখা হবে এই বরাবর। এটা যদি আমরা এফ ধরি, বলটা এই বরাবর প্রয়োগ করা হচ্ছে কারণ টানা হচ্ছে। তো টানার ক্ষেত্রে যদি এই বরাবর বল প্রয়োগ করা হয়, এটা যদি ফিক্স পয়েন্ট হয়, তাহলে এখানে এই বলরেখা হতে এর লম্ব দূরত্ব আমাদের অঙ্কন করতে হবে। তো লম্ব দূরত্ব যদি আমরা আঁকাই, লম্ব দূরত্ব যদি আমরা নেই, এখানে একটা লম্ব আঁকাতে হবে। তো এখানে একটা লম্ব আঁকালে আমরা এখানে পাবো এটা 90 ডিগ্রি এবং এটাও এখানে 90 ডিগ্রি। এখানে আমরা একটা লম্ব আঁকালাম, কারণ আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা ফিক্সড পয়েন্টটা নির্ণয় করেছি, যেটা যদি আমরা ধরি ও বিন্দু, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বলের ক্রিয়া রেখা। তো বলের ক্রিয়া রেখা যেহেতু এটা, তো
আমরা ফিক্সড পয়েন্ট থেকে বলের ক্রিয়া রেখার যে লম্ব দূরত্ব সেটি নির্ণয় করার জন্য এর বলের ক্রিয়া রেখার উপর ফিক্সড পয়েন্ট থেকে লম্ব টানলাম। তো লম্ব টানার পর আমাদের কাজ হচ্ছে আমরা এই যে একটা মান দেওয়া আছে 40 মিটার, এটার সাহায্যে আমরা নির্ণয় করব যে এখানে বলের ভ্রামক কতটুকু। তো বলের ভ্রামক যদি আমরা বেসিক কনসেপ্ট অনুযায়ী নির্ণয় করি যে ও বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, যেহেতু আমরা জানি বলের ভ্রামকের চিহ্ন কিভাবে নির্ণয় করতে হয়। বলের ভ্রামক যদি আমরা দেখি যে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে সেটা পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ ঘোরানো হয় তাহলে সেটা নেগেটিভ। তো এখানে ঘোরানো হচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ, এই দিকে, এই বরাবর খামটি পড়ে যাবে। ক্লকওয়াইজ যেহেতু ঘোরানো হচ্ছে তাহলে এখানে মানটাও আসার কথা নেগেটিভ, তাই না? তো ক্লকওয়াইজ ঘোরানোর কারণে এখানে মান আসবে নেগেটিভ। এতটুকু তো বুঝতে পারছি আমরা। তো এখানে নেগেটিভ বা পজিটিভ যেটাই আসুক, আমাদের দেখতে হবে যে মানটা আসলে কতটুকু হয়, কারণ আমরা এখানে ডিরেক্টলি কোনো মান বলা নাই, বলের মানও বলা নেই। তো আমরা দেখি কি করা যায়। এখানে আমরা নেগেটিভ চিহ্ন বসালাম। তো আমাদের বলের মান আমরা ধরলাম এফ, যেহেতু মান বলা নেই তাহলে আমরা এফ হিসেবেই কনসিডার করব। তো এফ এর সাথে এখন বলের ক্রিয়া রেখাটা, এই বিন্দুটাকে যদি আমরা ই বিন্দু ধরি, তাই না, তাহলে এফ ও ইন্টু ও ই হবে, কারণ এখানে বলের ক্রিয়া রেখা এবং ফিক্স বিন্দু হতে এর লম্ব দূরত্ব হচ্ছে ও ই। তো এই ও ইটাই আমরা জানি না, তো আমাদের এটাই নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য তো আমাদের এখানেও কিছু পয়েন্ট আমরা ধরে নিতে পারি, যেমন এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, ধরে নিলাম। তো আমরা জানি কোনটার মান, এ বি এর মান আমরা জানি। তো এখানে যদি আমি দেখি যে এ ও বি ত্রিভুজে, এক্ষেত্রে এই এ বি এর মান আমরা জানি। তো এখানে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এ বি, তার মানে ও বি ইজ ইকুয়াল টু এ বি কস থেটা, কারণ এখানে তার অভিক্ষেপ আছে। তো এ বি কস থেটা ইজ ইকুয়াল টু ও বি হবে। তো এ বি কস থেটা আমরা লিখলাম। তো এ বি এর মান তো আমরা জানি, তাই না? তো আমরা ও বি এর মান পেয়েছি, কিন্তু ও ই এর মান কিন্তু আমরা এখন পাইনি। তো ও ই এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের, তো এখন যদি আমি আরেকবার এই ত্রিভুজটা চিন্তা করি, এই ত্রিভুজ, এখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো এই যেই ত্রিভুজের এতটুকুর যদি আমরা চিন্তা করি, এতটুকুর মান কি হবে? এটা যদি থেটা হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা হবে 90 মাইনাস থেটা, তাই না? তো এটা যদি 90 মাইনাস থেটা হয়, তো ও ই এর মান কি হতে পারে? তো এখানে ও বি এর মান আমরা জানি এ বি কস থেটা, থেটার মান হয়তো আমরা জানি না, কিন্তু ও বি এর একটা রাশি তো আমরা পাইছি, ও বি ইজ ইকুয়াল টু এ বি কস থেটা। তো আমরা যদি ও ই কে ও বি দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে এখানে যদি আমরা একটু চিত্রটাকে অন্যভাবে দেখি, তো এটার মান আমরা জানি। তো এই বরাবর এর অভিক্ষেপ যেটা আছে সেটা হবে, আমরা যদি লিখি ও ই ইজ ইকুয়াল টু ও বি কজ, আচ্ছা এখানে একটু জায়গার কমতি হচ্ছে, তো আমি নিচের দিকে লিখি ও ই ইকুয়াল টু ও বি কজ 90 মাইনাস থেটা। এটা তো ঠিক আছে, তাই না? তো আমরা কি নিয়েছিলাম? আমরা যখন এখানে ও বি এর মান, ও বি সমান লিখতে গিয়েছিলাম, তখন আমরা লিখেছি যে এ বি, কারণ আমরা তখন ত্রিভুজ নিয়েছিলাম এ এ ও বি, তাই না? তো আমাদের তখন হয়েছিল এ বি কস থেটা। এখানে এ বি এর অভিক্ষেপ, ও বি বরাবর এ বি এর অভিক্ষেপ ছিল এ বি কস থেটা, তাই না? তো এখন আমরা কোন ত্রিভুজ নিয়েছি? ও ই বি বা বি ও ই, যে কোনো কিছুই হতে পারে। তো আমরা যে কোনো ভাবেই বলতে পারি আর কি। তো ত্রিভুজ হচ্ছে এটা, এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজটা হয়, তো এই ত্রিভুজটা কনসিডার করলে আমরা নিয়েছি, যদি এখন চিত্রটা অন্যভাবে দেখাই, আমরা
ও ই বরাবর, এই বরাবর আমরা ওবি এর অভিক্ষেপ নিয়েছি, কারণ আমাদের ও ই এর আলটিমেটলি ভ্যালুটা দরকার। আমরা ভ্যালু হয়তো বা পাবো না, কিন্তু আমরা একটা রাশি তো পেতে পারি। তাহলে আমরা ওবি, এখন cos 90 মাইনাস থেটা, এটা তো সাইন থেটা, তাই না? তাহলে ওবি cos 90 মাইনাস থেটা যদি হয়, তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে cos এর মান পজিটিভ, তো এখানে পজিটিভই হবে। cos সাইন থেটা, তো ওই ইজ ইকুয়াল টু ওবি সাইন থেটা, এটা আমরা পেয়েছি। কিন্তু আমরা ওবি সমান কি পেয়েছিলাম? এ বি কস থেটা, তা আমরা মানটা বসিয়ে দিই, এ বি কস থেটা ইন্টু হবে, আমরা ওবি এর মানটুকু বসাইছি, এতটুকুর মান আসলে এই ওবি এর মানটাকে নির্দেশ করে, এই ওবি এর মান এতটুকুর মান নির্দেশ করে, কারণ আমরা ওবি সমান এ বি কস থেটা পেয়েছিলাম, তাই না? তো এখন আমরা যদি পরের অংশটুকু লিখি সাইন থেটা, কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্র অনুসারে জানি যে 2 সাইন থেটা কস থেটা ইজ ইকুয়াল টু সাইন 2 থেটা, কিন্তু এখানে তো 2 নাই। তো 2 আনার জন্য আমাদের এখানে একটা 2 যদি ভাগ আকারে লিখি, তাই না? 2 যদি আমরা একটা ভাগ আকারে লিখি এখানে, তাহলেই তো এখানে আমরা 2 সাইন থেটা কস থেটা লিখতে পারি, এটা তো আমরা লিখতে পারি। তাহলে এটা যদি লিখতে পারি, তাহলে এ বি বাই 2 সাইন 2 থেটা, তাই না? তাহলে আমরা এখানে ও ই এর জায়গায় লিখতে পারি যে মাইনাস এফ ইন্টু এ বি বাই 2 সাইন 2 থেটা, তাই না? তো এটার মান যখন সর্বোচ্চ হবে, তখনই তো বলের ভ্রামক যখন বাড়ে আস্তে আস্তে, তত সহজে আমরা কোনো কিছুকে ঘোরাতে পারি। আমরা প্রথমেই বলেছিলাম, তো বলের ভ্রামক আসলে নির্দেশ করে যে কোনো সিস্টেমকে আমরা কত সহজে ঘোরাতে পারি। তো আমরা এখানে ফিক্স পয়েন্ট ধরেছি ও বিন্দু, তো এই বরাবর বল প্রয়োগ করা হচ্ছে রশি টানার মাধ্যমে। তো এইখানে যে কোনো একটা পয়েন্টে খামের বাধা হয়েছে, তো ওই পয়েন্টটা কোন জায়গায়, এটাই আমাদের নির্ণয় করতে হবে আর কি। তো এটা নির্ণয় করার জন্য আমাদের এখানে ও এ এর মানটা জানতে হবে, তাই না? তো আমরা ও এ এর মান যখন জানতে পারবো, তখনই আমরা বলতে পারবো যে এই খামের এত উচ্চতায় আমরা এখানে বেঁধেছিলাম। তো প্রশ্ন অনুযায়ী এটাই কিন্তু চাওয়া হয়েছে। তো আমরা এটার মান যখন সর্বোচ্চ হবে, তখনই তো সহজতম ভাবে এই খামটি নিচে ফেলা যাবে, তাই না? তো সর্বোচ্চ হওয়ার জন্য এখানে একটা ফাংশন আছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো এখানে যদি আমরা এ বি এর মান ফিক্স, এটা আমরা জানি, একটা নির্দিষ্ট বলেই টানা হচ্ছে, এটাও আমরা জানি, তাই না? তো এখানে এ বি এর মান যেহেতু ফিক্সড এবং একটা নির্দিষ্ট বলেই এই রশি বরাবর প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই মানটা যখন সর্বোচ্চ হবে, তখনই কিন্তু এটা ফেলে দেওয়া সহজ হবে। তো এটা সর্বোচ্চ মানের জন্য, তো সাইন 2 থেটা এর সর্বোচ্চ মান কত হবে? 1। সুতরাং সাইন 2 থেটা যদি 1 হয়, তাহলে থেটা সমান কত? 45 ডিগ্রি। কারণ কি, সাইন 90 এর মান হচ্ছে 1, তো সাইন 90 বলতে এখানে কি বোঝাচ্ছে? 2 থেটা ইজ ইকুয়াল টু 90, আর থেটা ইজ ইকুয়াল টু 90 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 45 ডিগ্রি। তো এখানে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা টানি, তাহলেই সহজতম উপায়ে এই খামটি ফেলা যাবে। তো আমরা থেটা পেয়ে গেলাম। তো আমরা এখন ওই এর মান নির্ণয় করতে পারবো, কিন্তু আমাদের তো ওই এর মান দরকার না, আমাদের দরকার হচ্ছে ও এ এর মান। তো ও এ কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ওই এর মাধ্যমে। তো ও এ কে যদি আমরা প্রকাশ করি, তো এখানে হচ্ছে ও এ ও ই ত্রিভুজে ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখো
এই ও এ বরাবর ও ই এর অভিক্ষেপ আমরা নিব, তাই না? তো এটা যদি 90 হয়, এবং আমরা এই পর্যন্ত এটা লিখেছিলাম যে 90 মাইনাস থেটা, তো এটা পুরাটা তো 90, তাই না? এখানে এই যে এ ও বি এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, আমরা এখানে এই বরাবর যে ত্রিভুজটা আছে, তো এই ত্রিভুজটা নিয়ে কনসিডার করতেছি। তো এই মাঝখানে যে কোণটা এটা আমরা জানি না, তো পুরো পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এতটুকুর মান যদি 90 মাইনাস থেটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে 90, এখানে যদি পুরোটুকু 90 হয়, তো এটা 90 মাইনাস থেটা, তো এইটুকু তো থেটা হওয়ার কথা, তাই না? থেটার সমান টোটালি যেহেতু 90, তো থেটা প্লাস 90 মাইনাস থেটা 90 ডিগ্রি। তো এতটুকুর মান যেহেতু থেটা, তাহলে ও এ কে আমরা ও ই এর যদি অভিক্ষেপ ও এ বরাবর নিই, তাহলে কি লিখতে পারি? তাহলে ও ই কস থেটা, যেটা থেটার মান আমরা পেয়েছি 45 ডিগ্রি। তাহলে ও ই এর মান আমরা জানি না, তো ও ই এর মান আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? এ বি বাই 2 সাইন 2 থেটা, এতটুকু হচ্ছে ও ই। আর আমরা কস থেটার মান এখান থেকে থেটার মান বসাবো পরবর্তীতে। তো এ বি এর মান আমরা কি জানি? 40, তো 40 বাই 2 সাইন 2 থেটা মানে কি 2 ইন্টু 45 ডিগ্রি কস 45 ডিগ্রি কি আসে? সাইন 2 থেটা, অর্থাৎ সাইন 90 মান হচ্ছে 1। তো এখানে থাকে হচ্ছে 40 বাই 2 1 বাই √2, তাই না? তো এখানে আমরা পাচ্ছি কি? এখানে 40 বাই 2 করলে 20, তো 20 বাই √2, এটা হচ্ছে মিটার আকারে আসবে, এবং এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ও এ এর মান হচ্ছে 20 বাই √2। তো এটা যদি শর্টকাট আকারে কেউ মনে রাখতে চায়, তাহলে দড়ির দৈর্ঘ্যের অর্ধেক ডিভাইডেড বাই √2, এইভাবে এই ম্যাথের জন্য বা এই ধরনের ম্যাথের জন্য শর্টকাট হিসেবে মনে রাখা যেতে পারে। তো এই ম্যাথটা এইভাবেই করলে আমরা সহজ উপায়ে করে ফেলতে পারলাম। জাস্ট বলের ভ্রামকের কনসেপ্ট ইউজ করে আমরা এই ম্যাথটা সহজেই করে ফেলতে পারবো। তো আমরা যদি পরের ম্যাথে আসি, তো পরের ম্যাথে বলা হয়েছে একটি ভারী গাড়ির চাকার ওজন হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করেছে এবং ব্যাসার্ধ 20 ইঞ্চি। চাকার কেন্দ্রবিন্দুতে ন্যূনতম কি পরিমাণ বল ভূমির সমান্তরালে যদি আমরা প্রয়োগ করি, তাহলে চাকাটি 10 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট খাড়া প্রতিবন্ধক পার করতে পারবে। তো আমরা যদি মানে সবকিছু প্রশ্নের জিনিসগুলো চিত্র আকারে ইন্ডিকেট করি, তাহলে এখানে এইটা হচ্ছে প্রতিবন্ধক, যার উচ্চতা হচ্ছে 10 ইঞ্চি, তাই না? 10 ইঞ্চি। এখানে এটা হচ্ছে 10 ইঞ্চি, আর এখানে ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে 20 ইঞ্চি। তো এটাকে আমরা ব্যাসার্ধ যদি ইন্ডিকেট করতে চাই 20 ইঞ্চি, তো 20 ইঞ্চি। তো এটা যদি 20 এবং এটা 10 ইঞ্চি, এতটুকু তো আমরা বুঝতে পারলাম প্রশ্ন অনুযায়ী। তো এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে চাকা, তো চাকাটা এই প্রতিবন্ধককে অতিক্রম করতে চায়। তো এখানে প্রশ্ন হচ্ছে এই সমান্তরাল ভূমির, এটা হচ্ছে ভূমি, তো ভূমির সমান্তরালে কি পরিমাণ বল আমরা প্রয়োগ যদি করি, তাহলে এই চাকাটি এই প্রতিবন্ধক পার করতে পারবে। তো আমরা বলের ভ্রামক ইউজ করেই যেহেতু এই ম্যাথটা করব, তো বলের ভ্রামকের কনসেপ্ট কি ছিল? বলের ভ্রামকের কনসেপ্ট ছিল যে আমরা একটা বলরেখা কনসিডার করব এবং একটা ফিক্সড পয়েন্ট, যেই পয়েন্টের সাপেক্ষে সিস্টেমটি ঘুরবে, তাই না? তো বলের ভ্রামকই তো নির্ধারণ করে দেখো কোনো সিস্টেম কত সহজে ঘুরতে পারে। তো এখানে এই জিনিসটা যে ফিক্সড পয়েন্ট, এটা তো সবাই হয়তো বুঝতে পারছো। তো এখানে এই ফিক্সড পয়েন্টের সাপেক্ষেই কিন্তু এই চাকাটি বা সিস্টেমটি পুরো, তো এটা ঘুরবে। তো এটা যদি ফিক্সড পয়েন্ট হয়, তাহলে এখানে এইটা হচ্ছে এই সমান্তরাল বলরেখা, তো সমান্তরাল বলরেখা হতে এখানে ফিক্সড পয়েন্টের ডিস্টেন্সটা কত? যদি আমি ডিস্টেন্সটা মাপি, তাহলে হচ্ছে এখানে আমি যদি পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, তো এটা যদি ও পয়েন্ট ধরি, এটা যদি এ লিখি, তাই না? তো এটা যদি আমরা ই হিসেবে ধরি,
ই পয়েন্ট, তাই না? তো এটা এখানে জি পয়েন্ট হিসেবে ধরলাম। তো পয়েন্টগুলোর নামকরণ করা আমার হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের দরকার কি, এই বল এবং এই ডিস্টেন্সটা, তাই না? তো এই ডিস্টেন্সটা কত হতে পারে এতটুকু তো আমরা ধারণা করতে পারি, কারণ টোটালি এখানে রেডিয়াস হচ্ছে 20 এবং এই প্রতিবন্ধকের উচ্চতা হচ্ছে 10, অর্থাৎ রেডিয়াসের অর্ধেক। তো এখানে এই বরাবর আমি একটা মানে লাইন টেনেছি যাতে বোঝা যায় আর কি। তো ও ই এবং এখানে যদি আরেকটা পয়েন্ট দেই, যদি ডি দিলাম, তো এখানে ও ই এবং ডিজি তো দুটোই কিন্তু সমান, তাই না? তো দুটোই যেহেতু সমান, আমরা লিখতে পারি যে ও ই ইজ ইকুয়াল টু ডিজি ইজ ইকুয়াল টু ও এর অর্ধেক, অর্থাৎ ও এ বাই 2, যেটা হচ্ছে 10 ইঞ্চি, তাই না? 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি যদি হয়, তাহলে আমরা এক ডিস্টেন্সটা পেয়ে গেলাম, লম্ব দূরত্ব। আমরা জানি যে বলের ভ্রামক হচ্ছে বলের মানটুকু সাথে ওই বলের ক্রিয়া রেখার ওই ফিক্সড পয়েন্ট হতে লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব আমরা পেয়ে গেলাম। তো এইটার মান, এখানে কিন্তু আরেকটা বল কাজ করছে। তো ওই বলটা কিন্তু মানে এই চাকাটিকে পার হতে বাধা দিচ্ছে, তাই না? তো এই বলটা যে এই নিচ বরাবর কাজ করছে, তো বাধা দানকারী বলের থেকে যদি এই সমান্তরাল বলটি যদি বেশি হয়, তাহলেই তো এই চাকাটি পার করতে পারবে প্রতিবন্ধক, তাই না? তো এই এই বলের জন্য, অর্থাৎ সমান্তরালে যে বল প্রয়োগ করা হয়েছে, এই বলের জন্য যে এই পয়েন্টে বলের ভ্রামক, সেই বলের ভ্রামক এই বল যা ওজন বল হিসেবে কনসিডার করা হয়েছে, তো এই ওজন বলের জন্য যে বলের ভ্রামক তৈরি হবে সেটা থেকে সেটা সমান এবং এটার থেকে যদি বেশি হয়, তাহলেই তো এই চাকাটি এই প্রতিবন্ধক পার করতে পারবে, তাই না? তো আমি যদি এই মানে জি পয়েন্টের সাপেক্ষে, জি বিন্দুর বিন্দুর সাপেক্ষে যদি আমরা এফ বল নিয়ে কনসিডার করি, তাহলে এখানে বলের ভ্রামক হবে। তো এখানে আমরা চিহ্নটা কনসিডার করলাম না, চিহ্নটা এখানে কনসিডার করা যেতে পারে, তবে এখানে চিহ্নটা কনসিডার করার থেকে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে বলের ভ্রামক এখানে আমরা যে পাবো সমান্তরাল বলের জন্য, মানে ভূমি সমান্তরালে যে বল প্রয়োগ করা হয়েছে সেইটার জন্য যে বলের ভ্রামক পাবো, তা এই ওজন বলের জন্য যে বলের ভ্রামক থাকবে সেটা থেকে বেশি অথবা সেটা সমান কিনা, তাহলেই তো এই প্রতিবন্ধক অ্যাটলিস্ট অতিক্রম করতে পারবে, তাই না? তো বেশি হলে হয়তো বা চাকাটি আরেকটু দূরত্ব বেশি অতিক্রম করবে, আর যদি সমান হয় তাহলে অ্যাটলিস্ট এই প্রতিবন্ধক অতিক্রম করবে, অন্য আরো দূরত্ব অতিক্রম না করলেও। তো এটার ক্ষেত্রে চিহ্ন যদি আমি কনসিডার করি, তাহলে এটা এই পয়েন্টের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে তো নেগেটিভ, তো আমরা চিহ্ন কনসিডার করব না। চিহ্ন যদি আমরা কনসিডার না করি, তাহলে আমরা লিখতে পারি এফ, এটা হচ্ছে সমান্তরাল বল এবং এই সমান্তরাল বলরেখা হতে এই ফিক্সড পয়েন্টের লম্ব দূরত্ব হচ্ছে ডিজি, তাই না? তো জি বিন্দুর সাপেক্ষে আমরা এফ বলের জন্য, অর্থাৎ সমান্তরালে ভূমির সমান্তরালে যে বল প্রয়োগ করা হয়েছিল, তো সেই বলের জন্য বলের ভ্রামক পেয়েছি। আমাদের ওজন বল তো কাজ করছে, তো ওজন বল এর বলরেখা হতে এই ফিক্সড পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে ইজি বা জিই, যেটাই আমরা বলি। তো এই জিই আমাদের নির্ণয় করতে হবে। জিই আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো আমরা খেয়াল করে দেখতে পারবো যে ও জি এখানে এটা হচ্ছে এই বৃত্তাকার চাকার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান, যেটা হচ্ছে 20 ইঞ্চি, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে। এবং আমরা এখানে এই ত্রিভুজ যদি কনসিডার করি, তাহলে এখানে ও ই এর মানও কিন্তু আমরা জানি, অর্থাৎ সেটা হচ্ছে ও এর অর্ধেক, অর্থাৎ রেডিয়াসের অর্ধেক, তাই না? ও এই তো এখানে রেডিয়াস, ও এ এবং ও জি কিন্তু দুটোই সমান। তো ও এর অর্ধেক যেহেতু, দ্যাট মিনস রেডিয়াসের অর্ধেক। তো আমরা এখানে পিথাগোরাসের সূত্র যদি আমরা এই ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করি, ও জি ই ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তো আমরা চাচ্ছি কি ভূমির মানটা,
তো ভূমির মান যদি আমরা নির্ণয় করতে চাই, জিই রুট ওভার, আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে এখানে বের করছি। তো জিই ইজ ইকুয়াল টু রুট ওভার ওজি স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার, যেটা আসবে রুট ওভার 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, তাই না? তো 20 স্কোয়ার রুট ওভার 20 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার কত আসে? এখানে আসবে 10 রুট 3, এখানে এটাও একক হবে ইঞ্চি, তাই না? তো এখানে আমরা পেয়ে গেলাম জি এর মান পেয়ে গেলাম। তো এখন বলের ভ্রামক নির্ণয় করব। সুতরাং বলের ভ্রামক এখন বলের মান হচ্ছে ডাব্লিউ, যে ওজনটা দেওয়া নাই, ওজনটাকে ডাব্লিউ আকারে প্রকাশ করা হয়েছে। তো ডাব্লিউ আমরা চিহ্নটা কনসিডার করলাম না, আবারও বলছি চিহ্ন কনসিডার করলেও সমস্যা ছিল না, কিন্তু আমাদের মানটুকু জাস্ট জানার ইচ্ছা ছিল। চিহ্ন বলতে কি বোঝায়, যে কোন দিকে এটা রোটেট করার চেষ্টা করছে। এখানে কিন্তু চিহ্ন বলতে কম বেশির হিসাব এখানে করা যাবে না, চিহ্ন বলতে জাস্ট রোটেশনের দিকটা নির্দেশ করছে। তো এখানে ডাব্লিউ ইন্টু জিই, জিই এর মান আমরা কত পেয়েছি, যদি আমরা লিখে দিই ডাব্লিউ ইন্টু 10 রুট 3, এতটুকু আমরা পেয়েছি। তো এই ক্ষেত্রেও যদি আমরা লিখি বলের ভ্রামক এফ ইন্টু ডিজি এর মান কত ছিল 10, তাই না? তো আমরা শর্ত এখন কি অ্যাপ্লাই করতে পারি? তো আমরা এই বলের জন্য একটা বলের ভ্রামক পেয়েছি, তো এবং আমরা ওজন বলের জন্য একটা বলের ভ্রামক পেলাম। তো আমরা কি বলেছিলাম, যে ওজন বলের জন্য যে বলের ভ্রামক সেটা হতে যদি ওই সমান্তরাল যে বল প্রয়োগ করেছে সেই বলের জন্য বলের ভ্রামক ওই বলের ভ্রামকের সমান অথবা এর থেকে বেশি হয়, তাহলেই কিন্তু চাকাটি প্রতিবন্ধক পার করতে পারবে। তো আমরা শর্ত যদি আবার লিখি, সুতরাং শর্ত হচ্ছে এফ ইন্টু ডিজি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল, তাই না, ডাব্লিউ ইন্টু জিই। তো আমরা যদি সমান ধরেই আগাই, তাই না, তাহলে কারণ সমান অথবা বড় হতে হবে, তো আমরা সমান ধরেই আগালাম। সমান ধরে যদি আগাই তাহলে এফ এর মান কত, মানে এফ আর ডাব্লিউর মধ্যে একটা সম্পর্ক আসবে। তো এফ এর মান যেহেতু আমরা জানি না এবং ওজনের মানও আমরা জানি না, তো এফটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করব। তো এখানে এটা 10, এখানে ডাব্লিউ ইন্টু 10 রুট 3। তো আমরা পেলাম কি, এফ ইজ ইকুয়াল টু, এখানে দুই পাশ থেকে 10 কাটা যাবে, তো রুট 3 ডাব্লিউ, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। তো এই ম্যাথটাও কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছিল, তো এটা লিখতে আমার খেয়াল নেই, তো আমি পরবর্তীতে এটা দেখে বলে দিতে পারবো। তো আপাতত এটা কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছিল, সম্ভবত বুয়েটেই আসছিল কোনো একবার। তো আমরা যদি পরের ম্যাথে যাই, তাই না, তো পরের ম্যাথের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এক্স এবং ওয়াই অক্ষের উপর এ ও বি দুটি বিন্দু, ও মূল বিন্দু, তো ও এ এখানে 5 একক এবং ও বি হচ্ছে 12 একক। পি মানের একটি বলের ও এ বি এই তিনটি বিন্দুর সাপেক্ষে ভ্রামক হচ্ছে যথাক্রমে 0, -25, 144, এবং এই বলের মান হচ্ছে যে বলরেখা এখানে কাজ করবে সেই বলরেখার জন্য দায়ী বল এর মান এখানে পি আকারে লেখা হয়েছে প্রশ্ন অনুযায়ী। তো এটা বুয়েটে 24-25 সালে এসেছিল, তো 24-25 সেশনে আসা ম্যাথ এটা। তো পি বলটির মান এবং দিক নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমরা এখানে তো প্রশ্ন অনুযায়ী স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কল্পনা করে নিয়েছি। তো এটা যদি আমি এক্স অক্ষ ধরি, এক্স অক্ষ, এবং এটাকে যদি ওয়াই অক্ষ হিসেবে কনসিডার করি, তো আমরা প্রশ্ন অনুযায়ী আগাই। তো প্রশ্নে যা বলা হয়েছিল যে ও এর মান হচ্ছে 5 একক এবং ও বি এর মান হচ্ছে 12 একক, এটা আমরা জানি। তো প্রশ্ন অনুযায়ী কিছু মান দিয়ে দিয়েছে যে ও এ এবং বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক দেওয়া হয়েছে। তো বলের ভ্রামকগুলো দেখলে আমরা দেখতে পাবো যে ও বিন্দুর সাপেক্ষে যে বলের ভ্রামক দেওয়া হয়েছে সেটা হচ্ছে 0, এবং বলের ভ্রামকের কনসেপ্ট যখন আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম তখন বলেছিলাম
যে যেই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে আমরা বলের ভ্রামক এর নির্ণয় করে থাকি, অর্থাৎ ফিক্সড পয়েন্ট হতে বলের রেখার লম্ব দূরত্ব নিয়ে থাকি, তো সেই ফিক্সড পয়েন্টের উপর দিয়ে কোনো বল যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু বলের ভ্রামক শূন্য হয়। কারণ কি, ওই বলরেখা হতে ফিক্সড পয়েন্টের ডিসটেন্স তো জিরো, তাহলে বলের ভ্রামক সেখানে জিরো। অর্থাৎ এই বলটি ও বিন্দুগামী, অর্থাৎ বলরেখাটি ও বিন্দুগামী, এতটুকু আমরা বুঝতে পারছি। তো এটা যদি ও বিন্দুগামী হয় তাহলে আমরা একটা বল কল্পনা করলাম। এটা আমি র্যান্ডমলি একটা বল আঁকা, এটা হচ্ছে পি পি ইন্ডিকেট করলাম আমরা চিত্র। তো পি আমরা আঁকালাম। তো এখন আমাদের এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর সাপেক্ষে ভ্রামক নির্ণয় করতে হবে, বলের ভ্রামক। তো আমরা বলের ভ্রামকের মেইন কনসেপ্ট অনুযায়ী কি জানি, কোন একটা ফিক্সড পয়েন্ট, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে বলতে কি এই এ বিন্দুটি হচ্ছে ফিক্সড পয়েন্ট যখন আমরা এই বিন্দুর সাপেক্ষে নির্ণয় করব। তো এই বিন্দুর যদি ফিক্সড পয়েন্ট হয় তাহলে এটা যদি আমরা চিন্তা করি যে এখানে এটা হচ্ছে বলরেখা, তো এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তো বলরেখা হতে ফিক্সড পয়েন্টের লম্ব দূরত্ব তো আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তো এখানে আমরা একটা এই পয়েন্ট হতে লম্ব আঁকালাম, তো এটা হচ্ছে 90, তাই না? তো এইখানে এই পয়েন্টের যদি নাম আমি দিতে চাই, এখানে এ ই যদি দেই, এই পয়েন্ট হচ্ছে ই, তো আমাদের এ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক ইজ ইকুয়াল টু প্রশ্ন অনুযায়ী হচ্ছে -25, এবং বলের ভ্রামক যদি আমরা ম্যানুয়ালি নির্ণয় করি তাহলে সেটা কি দাঁড়ায়, বা বলের মান হচ্ছে পি। এখন মেইন জিনিস, এখানে লেখার আগে আমাদের চিহ্ন যদি আমরা কনসিডার করি, কারণ এখানে একটা মান দেওয়া হয়েছে নির্দিষ্ট, এবং চিহ্ন একটা মানে চিহ্ন দেওয়া হয়েছে এ বিন্দুর সাপেক্ষে যেটা আছে, তো চিহ্ন আমাদের কনসিডার করতে হবে। তো চিহ্ন যদি আমি কনসিডার করি, এটাকে এই বরাবর এই বিন্দুর সাপেক্ষে এই বরাবর ঘুরছে, অর্থাৎ কি ঘড়ির কাঁটার দিকে, যেটা হবে নেগেটিভ, তাই না? যেহেতু ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ হয়, তাহলে আমরা এখানে চিহ্ন দিব নেগেটিভ, বলের মান হবে পি, এবং লম্ব দূরত্ব এ ই, তাই আমরা এ ই লিখলাম, আমরা এ ইটা লিখলাম ইজ ইকুয়াল টু -25। তো আমরা জানিটা কি, আমরা কিন্তু ও এ এর মান জানি, তাই না? তো আমরা এতটুকুকে যদি আমরা থিটা হিসেবে কনসিডার করি, লিখতেই পারি। তো আমরা এ ই এর মান পাবো কি, ও এ কস থেটা। কারণ কি, এই বরাবর ও এর অভিক্ষেপ হবে ও এ কস থেটা, আমরা লিখতেই পারি এখানে মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কাটা চলে যাবে। তো পি ইন্টু ও এ কস থেটা উইচ ইজ 25, এবং ও এর মান আমরা জানি 5, তো 5 আমরা লিখলাম, 5 কস থেটা 25, বা এখানে পি কস থেটা, কারণ 5 ওই পাশে নিয়ে গেলে আমরা 25কে 5 দ্বারা ভাগ করে কত হয়, 5 5 25, তাহলে এখানে মান আসবে 5। তো এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখি, পরবর্তী ক্ষেত্রে আমরা বি বিন্দুর সাপেক্ষে যদি নিই, বি বিন্দুর বারবার ভুল হচ্ছে, বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক, তো বলের ভ্রামক আমরা নির্ণয় করব। তো বি বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করার সময় কি হবে, এখানে এটা হবে ফিক্সড পয়েন্ট, এবং এটা এই বরাবর ঘুরবে তখন। তো এটা যখন এই বরাবর ঘুরবে তো অ্যান্টি ক্লকওয়াইজ, তখন চিহ্ন কি হবে, পজিটিভ। আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ হবে, এবং এই বিন্দু হতে এই বলরেখার উপর একটা লম্ব আমাদের নিতে হবে। কেন নিতে হবে, লম্ব ডিস্টেন্সটা আমাদের কনসিডার করতে হবে। তো এটা যদি লম্ব হয় এবং এটাকে যদি আমরা এফ বিন্দু হিসেবে কনসিডার করি, তাহলে এখানে বলের ভ্রামক হবে। এখন তো বি বিন্দুর জন্য আমরা প্রশ্ন অনুযায়ী বলের ভ্রামক কত পেয়েছিলাম, 144, আমরা এখানে লিখলাম 144। তো আমরা এখানে বলের ভ্রামক কি লিখবো, আমরা যেহেতু জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে চিহ্ন পজিটিভ, এবং এখানেও দেওয়া আছে পজিটিভ, আমরা জানি সেটা, তো পজিটিভ আমরা নিব, পজিটিভ তো লেখার কোনো দরকার নাই। তাহলে পি বলের মান পি, এবং এখানে লম্ব দূরত্ব হচ্ছে বি এফ।
144। এখন পি এফ এর মান তো আমরা জানি না, কিন্তু আমরা আগের ক্ষেত্রে যেটা বের করলাম ও এর মাধ্যমে আমরা এ ই এর মান বের করেছি, তো এইবার আমরা কি করব, ও বি এর মাধ্যমে বি এফ এর মান বের করব। তো আমরা জানি যে এখানে আমরা কি করেছিলাম, এটা যদি থেটা হয় তাহলে এটা 90 মাইনাস থেটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থেটা। আমরা এর আগেও এই ধরনের ম্যাথ করেছি, তাই না? এটা 90, এটা থেটা, তাহলে এটা হবে 90 মাইনাস থেটা, তো 90 মাইনাস থেটা। তো এটা আমরা যদি বিএফ কে ওবি দ্বারা প্রকাশ করতে চাই তাহলে কি হবে, লিখি আমরা। তো বিএফ বরাবর আমরা যদি ওবি এর অভিক্ষেপ নেই তাহলে কি লিখতে পারি, পি ইন্টু ওবি কজ 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু 144। তো 90 মাইনাস থেটা মানে হচ্ছে সাইন থেটা, তো আমরা লিখলাম পি, ওবি এর মান আমরা জানি কত, 12, এখানে সাইন থেটা, তাহলে 144 ভাগ দিলে আমরা কি পাবো, 144 ভাগ 12 আসবে 12ই, তাহলে পি সাইন থেটা ইজ ইকুয়াল টু 12। এটা আমরা দ্বিতীয় ইকুয়েশন দিলাম। তো আমরা এখানে শর্টকাটে যদি আমরা করি, আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে 1 নং সমীকরণকে স্কোয়ার করে 2 নং সমীকরণকে স্কোয়ার করে উভয়কে যোগ করে আমরা যদি পাই তাহলে কি হবে, পি স্কোয়ার। আমরা একটু শর্ট করে লিখছি কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, এতটুকু জানার কথা। তো আমরা এটা লিখবো, তাহলে 1 ইজ ইকুয়াল টু, তো উভয় পক্ষে স্কোয়ার করলে কি আসবে, তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে আসবে কি, আমরা যদি ডিরেক্টলি করতে চাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত আসে, 13 আসার কথা। হ্যাঁ, 13ই আসছে। তো আমাদের এখন প্রশ্ন অনুযায়ী দরকার হচ্ছে কোন দিক বরাবর। দিক নির্ণয়ের জন্য আমাদের থেটার মান নির্ণয় করতে হবে, তাই না? তো থেটার মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা 2 নং সমীকরণ এবং 1 নং সমীকরণের অনুপাত নেই। এই ক্ষেত্রে যদি লিখি, তো এখানে একটু জায়গা শর্ট হয়ে গেছে, তো 2 নম্বর সমীকরণ ডিভাইডেড বাই 1 নম্বর সমীকরণ হতে যদি আমরা পাই তাহলে কত হবে, পি কাটা আমরা লিখেই দেওয়া হয় সাইন থেটা বাই কস থেটা, একটু জায়গা শর্ট তো এই কারণে লিখতে চাচ্ছিলাম না। তো 12/5, আমরা এখানে tan থেটা পাবো, tan থেটার মান আসবে 12/5, সো থেটার মান এখানে tan ইনভার্স 12/5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই রইল, এটাকে আমরা পার্ট 1 হিসেবে ধরলাম এবং পার্ট 2তে আমরা হচ্ছে যুগল নিয়ে আলোচনা করব, কাপল। তো ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।